সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রচারকালে জামায়াত ইসলামী বলেছে, চাঁদাবাজদের কাছে দেশ ছেড়ে দেবে না জামায়াত। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত হওয়ার সচিত্র সংবাদ। উদ্বেগজনক সংবাদ হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও নিগৃহীত হন নিজ শিক্ষার্থীদের হাতে। প্রতিপক্ষ ছাত্র সংগঠনের ওপরও হামলার কথাও প্রচার হয়েছে সংবাদে। অভিযোগ করা হয় রাজনৈতিক দলগুলোই অপরাধীদের লালন করছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় অপরাধ ও রাজনীতি। আর এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, মুখ্য সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নেতাদের। পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসা যাবে না, হুঁশিয়ারি এনসিপির। শাপলা প্রতীক পেতে আবারও আবেদন এনসিপির, না পেলে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা নেতাদের। দল নিবন্ধন পাওয়ার পর পর্যালোচনা করবে ইসি। হাইকোর্টের আদেশে টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় কার্যক্রম স্থগিত। তদন্ত চলা অবস্থায় স্থগিতাদেশ অস্বাভাবিক বলছেন আইনজীবী। আপিলের সিদ্ধান্ত দুদকের। আমরা আলোচনায় আসতে চাই। শুরুতেই একটি সাধারণ প্রশ্ন আপনাদের দুজনের কাছে করতে চাই। সেটি হলো যে 5 আগস্টের আগে আমরা দেখেছি যে গত এক দশক ধরে ছাত্রদলের এক ধরনের, দুঃখিত, ছাত্রলীগের এক ধরনের নিপীড়ন নির্যাতনের ইতিহাস ক্যাম্পাসে ক্যাম্পাসে ছিল এবং পুরো দেশব্যাপী ছিল। 5 আগস্টের পরে আসলে কি গুণগত পরিবর্তন আপনারা আনলেন? আমি গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্রদল দুই দলেরই নেতার কাছে জানতে চাই যে কি গুণগত পরিবর্তন আমরা এখন দেখছি। আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। গত 16 বছরের 2009 সাল থেকে শুরু করে যে রাজনীতির ধারা ছিল, মানুষজন তো বেসিক্যালি রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল। আজকে ছাত্রলীগের প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে মানুষকে জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়া রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, মাদকের রাজনীতি, ধর্ষণের রাজনীতি, সেই রাজনীতিগুলা পেট্রোনাইজ করতো ছাত্রলীগ। কিন্তু 5ই আগস্টের আপনি সেদিনকে থেকে শুরু করেন যে 2024-এর 5ই আগস্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যদি বিজয়ীর হাতে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। সেই মহিমান্বিত বিজয়ের পরে কিন্তু আপনি দেখেন যে 5ই আগস্টে এটা যেটা লীগের লোকজনের ধারণা ছিল কি পরিমাণ এনার্কি হইতে পারে, কি পরিমাণ খুন হইতে পারে, মার্ডার হইতে পারে, সেই জায়গা থেকে কিন্তু 5ই আগস্টের পরে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে সারা বাংলাদেশে প্রায় 3000-এর উপর শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল 31 দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়েছে। কখনোই ছাত্রলীগের আমলে কিন্তু আপনি দেখেন নাই যে এই গুণগত ধারার পরিবর্তন কখনো হয় নাই। আপনি কোনো ক্যাম্পাসে দেখবেন না কোনো শোডাউন হচ্ছে, আপনি কোনো ক্যাম্পাসে দেখবেন না পোস্টারিং হচ্ছে, কোনো সময় পরীক্ষার সময় কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য জোর করা কোনো কিছুই করা হচ্ছে না। এই রাজনীতির যে গুণগত পরিবর্তনগুলো হয়েছে, আদর্শিক পরিবর্তনগুলো, আমরা সত্যিকার অর্থেই শিক্ষা ঐক্য প্রগতির ধারক ও বাহক যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা গুণগত পরিবর্তনগুলো আনার চেষ্টা করছি। আপনি বলছেন, যেগুলো বলছিলেন তার মধ্যে আমার কাছে আসলে অনেক কাগজপত্রে আছে। মাদক এবং চাঁদাবাজি কথা বলছিলেন। আমি দেখতে পাচ্ছি ঝালকাঠিতে নলছিটি উপজেলার রানপাশা ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ননির বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতারাই করেছেন, এরকম অভিযোগ আছে। চাঁদাবাজির অভিযুক্ত আমার মনে হয় যে একটা সার্চ দিলে গুগল অনেকগুলো চলে আসবে। এবং সম্প্রতি আমরা দেখতে পেলাম যে নিউ মার্কেটও চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদলের 3 জন এটা আটক হয়েছেন। তো আসলে এটা কি, আমরা ছাত্রলীগকে যদি একটা খারাপের স্ট্যান্ডার্ড ধরি, সেই খারাপের স্ট্যান্ডার্ড থেকে আপনারা আসলে কতটুকু উচ্চাতে পেরেছেন?
এটা মানে বেসিক্যালি এই উদাহরণগুলোর আলোকে যদি বলেন। আপনি ধরেন আপনি চাঁদাবাজির রাজনীতি আপনি দিয়ে সার্চ দিলে আমি দেখলাম যে জামায়াতের ইসলামীরও ওদের মানে সাতকানিয়া চিটাগাঙের সাতকানিয়াতে ইয়েতে রাজনীতি। আপনি এনসিপি ধরেন তাদের মিরপুরে হইলো একটা চাঁদাবাজির জন্য আলাদা আয়না ঘর করে রাখছিল অনেকগুলো। বেসিক্যালি আপনি যেগুলো ধরছেন আমিও কিন্তু আপনি যদি গুগলে যখন সার্চ দিবেন এগুলো কিন্তু সবই চলে আসে। এটা হলো নেগেটিভ ন্যারেটিভ তৈরি করাটা। আপনি পার্সেন্টেজ দেখবেন যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ মানে হচ্ছে কি শিক্ষার্থী ছাত্রদলকে ধারণ করে ওন করে পার্সেন্টেজটা আপনার ধরেন এই পার্সেন্টেজ আমরা ধরলাম 15 থেকে 20 লাখ, সেটা পার্সেন্টেজে আপনার কতটুকু 0.001%। যখন একটা ফ্যামিলিতে অনেকগুলো সন্তান থাকে তার মধ্যে যদি 11টা 12টা বা 15টা এরকম সন্তান ছিল আগেকার দিনে, একটা খারাপ হয়েছে তাই বলে কি ধরা যাবে যে পুরো ফ্যামিলি খারাপ? তা তো না। আপনার পার্সেন্টেজ তাকে আমরা শুধরানোর চেষ্টা করব। এরকম হয় কখনো বড় ফ্যামিলি হইলে এই পার্সেন্টেজটা, যারা ছোট ফ্যামিলি তাদের পার্সেন্টেজ কিন্তু তখন বেড়ে যাবে, তখন হয়ে যাবে 1 বা 2% হয়ে যাবে। কিন্তু আপনি এখানে যখন পার্সেন্টেজে যাবেন পার্সেন্টেজ কিন্তু খুবই নগণ্য। কারণ বেসিক্যালি অপরাধী যে তার কোনো রাজনৈতিক দল নাই, অপরাধ করলে সাথে সাথে যে পানিশমেন্টের ব্যবস্থা আপনি কখনো লীগের পিরিয়ডে কখনো শুনেছেন বা বাংলাদেশের মানুষকেও শুনেছে যে ছাত্রলীগকে অন্যায় করেছে সাথে সাথে তাকে বহিষ্কার করা শোকজ করা? কোনো দিন এই রাজনীতি ছিল? কখনো ছিল না। কারণ মানুষজন মনেই করতো তারা যেটা করবে সেটাই আইন। কিন্তু এই রাজনীতিক ধারা যে পরিবর্তন হয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু পানিশমেন্ট, সর্বোচ্চ পানিশমেন্ট, এবং বাদী হয়ে আমরা মামলাও করছি। আপনি দেখবেন যে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অবশ্যই বাদী হয়ে মামলাও করা হয়েছে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ যে সত্যিকার অর্থে সে করেছে, তাহলে আমরা তাকে পানিশমেন্টের ব্যবস্থা করছি। এটাও রাজনীতি কিন্তু নতুন ধারা তৈরি হচ্ছে। জনগণের প্রতি যে জনগণের কাছে জবাবদিহিতা, সেই জবাবদিহিতার ধারা কিন্তু তৈরি হচ্ছে। আগে যেটা কখনোই অতীতে ছিল না যে জবাবদিহিতার ধারা, সেই ধারাটা তৈরি হয়েছে, জবাবদিহিতার ধারাটা তৈরি হয়েছে আমাদের পার্টিতে। এই পলিসিটা মেক হয়েছে। নিশ্চয়ই তাহমিদ এই বিষয়ে কিছু বলবেন যে আসলে জবাবদিহিতার ধারা ছাত্রদলের মধ্যে তৈরি হয়েছে কিনা, আপনাদের মধ্যে আপনার তরুণ একটি একদমই নতুন একটি ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপনাদের মধ্যে আসলে জবাবদিহিতার ধারা তৈরি হয়েছে কিনা, এবং প্রথমে যে প্রশ্নটি করেছিলাম গুণগত কি পরিবর্তন আপনি আসলে দেখেন, আপনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে রাজনীতি করেন। অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আসলে যদি ছাত্রদলকে নিয়ে বলা শুরু করি তাহলে আসলে আজকে টক শো শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। বিষয়টা হচ্ছে ভাই যেটি বলার চেষ্টা করলেন যে আসলে দুই একটি আমরা কিন্তু দেখতে পারি, আপনি আসলে এক্সাম্পলের জন্য ঢাকার বাহিরে যাওয়ার খুব বেশি প্রয়োজন হয় না। আমরা যদি আমাদের পাশের বিশ্ববিদ্যালয় দেখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিক্ষক সহ ছাত্রদের উপর হামলা করা হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক, মুখ্য সংগঠক এবং সেখানে যে যুগ্ম আহ্বায়ক তাদের উপর কিন্তু হামলা করা হয়েছে ছাত্রদল দ্বারা। এবং কি দিয়ে হামলা করেছে? তাদেরকে হচ্ছে ছাত্রলীগ ট্যাগ দিয়ে। অথচ তাদের মধ্যে দুইজনই আগে ছাত্রদলের রাজনীতি করেছে এবং একজন ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে 5 তারিখের আগে, কিন্তু তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। এবং ছাত্রদল কি করেছে? তাদেরকে যখন আমরা এক ধরনের প্রেশার তৈরি হলো ছাত্রদলের উপর, বিভিন্ন জায়গায় ন্যারেটিভ তৈরি হলো, তখন হচ্ছে আমাদের কাছে তারা ফোন করে আমাদের কাছে এটার জন্য তারা দুঃখিত, সরি ফিল করেছেন, সরি বলেছেন, এবং তারা হচ্ছে সেখানে কয়েকজনকে অব্যাহতি দিয়েছেন এবং সেটা হচ্ছে প্রথমে পোস্ট করেছেন, এরপর আবার ডিলিট করে দিয়েছেন। আমরা এরপরে দেখি তিতুমির কলেজে তারা হচ্ছে প্রথমে সাধারণ শিক্ষার্থী যারা হচ্ছে সিটের জন্য আন্দোলন করেছে তাদের উপর হামলা করেছে, এরপরে তারা হচ্ছে নিজেরা দুই গ্রুপের মধ্যে সিট নিয়ে মারামারি করেছে। আমরা যদি দেখি একটা দলের মধ্যে 5ই আগস্টের পরে মাত্র 1 বছরের মধ্যে 150 জনের বেশি মানুষকে তারা নিজেরা অন্তঃকোণ দলে খুন করেছে। এটাকে যদি আপনি মনে করেন যে শুধুমাত্র 1%, তাহলে আমি বলবো ভুল। আপনি 90% খারাপের জন্য 10%কে ভালো বলতে পারেন কিনা ডিবেটটা এখানে হওয়া উচিত। বাট আপনি বলতেছেন যে 10% খারাপের জন্য আমি 90%কে ভালো বলবো না কেন? আপনি যদি দেখেন পুরো দেশের যে আইন শৃঙ্খলা, সেখানে আপনি যদি দেখেন ছাত্রদলের কোনো নেতা চাঁদাবাজির জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করার পরে থানা ঘেরাও করে থানায় ভাঙচুর করে তাকে হচ্ছে সেখান থেকে চিন্তাই করে নিয়ে আসা হয়েছে। আপনাকে যদি আমি জাস্ট কয়েকটা রেফারেন্স দেই, আমি আসার সময় হচ্ছে জাস্ট এমনিতে চোখে পড়লো তো এই জন্য টুকে নিয়েছিলাম। সেটা হচ্ছে পাটগ্রাম থানায় বিএনপি নেতাকর্মীরা আসামি চিন্তাই করেছে থানা ঘেরাও করে, এটা হচ্ছে 3 জুলাইয়ের কথা। চুয়াডাঙ্গায় দর্শনা থানায় ঘেরাও করে ছাত্রদলের কর্মীকে হচ্ছে বিএনপি কর্মীরা হচ্ছে নিয়ে এসেছে এবং প্রত্যেকটাই চাঁদাবাজির অভিযোগ। মুন্সিগঞ্জে শ্রীনগরে থানা থেকে যুবদল নেতাকে হচ্ছে এভাবে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে, সবগুলা চাঁদাবাজির অভিযোগ। তো জাস্ট আপনার এখানে তারা জাস্ট চাঁদাবাজি করছে বিষয়টা এরকম না, তাদেরকে যখন অ্যারেস্ট করা হচ্ছে তখন থানা থেকে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কাজ করছে, আপনি এত বেশি পাওয়ারফুল হয়ে গেছেন, আপনার এত বেশি সংস্কার হয়ে গেছে যে আপনি এখন আসলে কাউকেই গুনেন না, আপনার কাউকেই লাগে না। আপনি এখন
স্টেটের ভিতরে অনেকগুলো স্টেট তৈরি করে রাখছেন, আপনার ওগুলো পাওয়ার ডাইনামিক তৈরি করে রাখছেন, যেখান থেকে আপনি আসলে স্টেটগুলোকে কন্ট্রোল করেন। এরপর আমাদের জায়গা থেকে যদি বলি, আমরা প্রথম থেকেই যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে রাজনৈতিক সহাবস্থান। আমরা যে ক্যাম্পাসগুলোতে গিয়েছি সেই ক্যাম্পাসগুলোতে আমরা চেষ্টা করেছি যে আমরা একদম শিক্ষার্থীদের কাছে চলে যাব। আমাদেরকে যখনই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলা হয় আমরা কিংস পার্টি, আমরা এটা সেটা, আমাদের কাছে অনেক পাওয়ার আছে, অথরিটি আছে, এরপরও ক্যাম্পাসগুলোতে আপনি দেখেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে কয়টা কমিটি আছে, যে কয়টা নেতাকর্মী তো সারা দেশেই আছে, তাদের কয়জনের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা ক্যাম্পাসে এরকম করে প্রভাব বিস্তার করছে, ক্যাম্পাসে চাঁদাবাজি করছে, হল দখল করছে, সিট দখল করছে। আমরা সেই জায়গা থেকে প্রথম থেকেই বলে আসছি যে আমরা ক্যাম্পাসগুলোতে এক ধরনের সহাবস্থানের রাজনীতি চাই। আমরা যে আগে যে আদর্শিক বাইনারিটা ছিল ক্যাম্পাসগুলোতে, সেই আদর্শিক বাইনারির বাহিরে গিয়ে আমরা হচ্ছে একটা নতুন রাজনৈতিক পরিসর নির্মাণ করার চেষ্টা চাঁদাবাজির কথা করছি। যখন তুললেন তখন আমার একটা কথা মনে পড়ে গেল যে রাশেদ খান, মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার পরিষদের জি। যিনি সাধারণ সম্পাদক, আপনাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ জাস্ট প্রতিষ্ঠা হওয়ার এক সপ্তাহখানেকের মাথায় হয়তো তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে ক্যাম্পাসের আশপাশে ডিশ ব্যবসায়ী বা ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন নেতা 50,000 টাকা চাঁদা দাবি করেছিলেন। অর্থাৎ সেই আচ্ছা, সংস্কৃতিতে আমি আপনাদের আমি মধ্যে আমি বিদ্যমান আমি কিনা? এটার উত্তর দিচ্ছি। তিনি হচ্ছে যেটা নিয়ে অভিযোগ করেছিলেন, একটা অভিযোগ এসেছিল, কয়েকটা স্ক্রিনশট এসেছিল, সেটা হচ্ছে গোলাম কিবরিয়া অপুর ব্যাপারে। তিনি হচ্ছে আমাদের দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তো তার বিরুদ্ধে যে অভিযোগটা ছিল যে তিনি একটা ডিস কোম্পানির থেকে টাকা দাবি করেছিলেন। তো সেখানে হচ্ছে গোলাম কিবরিয়া অপু তার জায়গা থেকে তিনি হচ্ছে একটি উত্তর দিয়েছেন যে আসলে সেখানে প্রেক্ষাপটটা কি ছিল, এবং তিনি আসলে এখানে যেটি বলার চেষ্টা করেছিলেন যে তিনি আসলে এটি হলের পক্ষ থেকে একটা জামানত হিসেবে হল প্রশাসনের মাধ্যমে এটা ডিল করার জন্য। এবং যখন মানে হচ্ছে এটা- তাকে এটা কেমন? আমি এটার বিষয়টা এটার কেমন? উত্তর আমি এটা শেষ করি। তারপরে তিনি হচ্ছে যখন থানায় ছিলেন, তাকে হচ্ছে হল প্রশাসন থেকে এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে তখন প্রক্টোরিয়াল টিম তাকে হচ্ছে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে তখন তাদেরকে আহ্বান করা হয় যে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা করার জন্য কিংবা হচ্ছে অভিযোগ দায়ের করার জন্য থানায়, কিন্তু কোনো অভিযোগ অফিসিয়ালি তার বিরুদ্ধে দায়ের হয়নি। এবং আমরা কিন্তু তখনই যখন অভিযোগগুলো আসে এবং প্রাথমিকভাবে আমরা তাকে হচ্ছে একটা সময়ের জন্য তাকে হচ্ছে অব্যাহতি দেই, এবং সেই অব্যাহতি নামা কিন্তু এখনও চলছে। আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে তার একটা ব্যাখ্যা ছিল, এবং সেই ব্যাখ্যার বিপরীতে আমরা যখন বলেছিলাম যে থানায় অভিযোগ দায়ের করার জন্য বা থানায় হচ্ছে মামলা দেওয়ার আমি জন্য। একটা বিষয় একটু স্পষ্ট হতে চাই, মানে হলের পক্ষ থেকে টাকা আচ্ছা, তুলে যাওয়ার এখানে বিষয়টা কি এখানে আসলে? এখানে একটা বিষয় হচ্ছে আপনার এটি তার ব্যাখ্যা অনুযায়ী, সেটি হচ্ছে তিনি যেটি যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটি হচ্ছে এরকম যে হল প্রশাসনের কাছে, অর্থাৎ যখন একটা নতুন কোম্পানি হলের মধ্যে কাজ করতে চাচ্ছে, তো সেইখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে, মানে যেহেতু তিনি হলগুলোতে হচ্ছে যে শৃঙ্খলা কমিটি করা হয়েছিল, সেই শৃঙ্খলা কমিটির তিনি নির্বাচিত সদস্য ছিলেন। তো সেই জায়গা থেকে হলে একটি অর্থ জমা দিয়ে, অর্থাৎ তাকে হচ্ছে কাজ করতে হতো, তো সেখানে হচ্ছে তিনি ওই কোম্পানির হয়ে বা হচ্ছে ওই কোম্পানির সাথে কথা বলে সেটা হলের সাথে আলোচনা করবেন, এই ধরনের একটি ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। এই তো- ব্যাখ্যা কি আপনাদের কাছে যৌক্তিক আচ্ছা, মনে হয়েছে এখানে কিংবা আমরা সৎ আমরা উদ্দেশ্যে মনে এই হয়েছে কিনা? এই জায়গা থেকে আমরা আসলে হল প্রশাসনের সাথে কথা বলেছিলাম। আমরা হল প্রশাসনের সাথে কথা বলেছিলাম এবং সাংগঠনিকভাবে আমরা হল প্রশাসন যেহেতু একটা তদন্ত করছিল, তো হল প্রশাসনের একটা তদন্তাধীন এই বিষয় ছিল এটি। তো হল প্রশাসনকে আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করি এবং তাদেরকে বলি যে আপনারা হচ্ছে একটা এই ব্যাপারে একটা ভার্ডিক্ট দেন। আপনাদের কাছে যেহেতু মানে অভিযোগটা যেহেতু হল সংক্রান্ত, তো আপনারা হচ্ছে এখানে অভিযোগগুলো আহ্বান করেন যে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে, এবং সেটার সাপেক্ষে আপনারা হচ্ছে একটা আপনাদের জায়গা থেকে একটা ভার্ডিক্ট দেন যে আসলে এখানে বিষয়টা কি হয়েছে, সে দোষী কি দোষী না। এবং সাংগঠনিকভাবে এখন পর্যন্ত যখনই হচ্ছে এই অভিযোগগুলো এসেছে তার জবাবের ভিত্তিতে কিন্তু আমরা এই সিদ্ধান্ত, আমরা তার যে অব্যাহতিনামা ছিল সেটা কিন্তু আমরা তুলে নেই নাই, বরং আমরা সেটাকে হচ্ছে দেখার চেষ্টা করেছি যে এটাকে আসলে অফিসিয়ালি একটা ভার্ডিক্ট আসুক, এরপরে হচ্ছে আমরা সেটি জি, দেখব। অসংখ্য ধন্যবাদ। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আসতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহমেদ একটু আগে বলছিলেন যে ছাত্র দলের নেতাকর্মীরা গণতান্ত্রিক ছাত্র সংসদের শিক্ষার্থীদের বা নেতাদের কর্মীদের উপরে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আক্রমণ করেছে। মানে অতীতে যেমন ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে আক্রমণ করতে তেমন একটি আক্রমণ করেছে, এবং শিক্ষকরা সেখানে আটকাতে গেলে সহকারী প্রক্টর সহ একজন শিক্ষকের উপর সরাসরি হামলার অভিযোগ আছে ছাত্রদলের বিরুদ্ধে। মানে এটা তো আসলে মানে সেই অতীত ঘটনাগুলোর পুনরাবৃত্তি মনে হয় ছাত্রদল ঘটাচ্ছে নাকি? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমে বিষয় হলো এই দেশে এই 5ই আগস্টের পূর্বে, 24-এর 5ই আগস্টের পূর্বে দুই ধরনের লোক ছিল, যারা হচ্ছে শেখ হাসিনা প্রেমী আর শেখ হাসিনা বিরোধী। যারা হলো গণতন্ত্রের পক্ষে ছিল, এরা প্রতিবাদ করেছে, এরা একটা ফ্রেমের মধ্যে ছিল। এই ফ্রেমে ছিল ছাত্রদল ছিল, গুপ্ত সংগঠন ছাত্র শিবির ছিল, আর কিছু বাম দল ছিল।
এখন ভাইরা যে সংগঠনটা করলেন কাদেরকে নিয়ে করলেন? নিশ্চয়ই ছাত্রদল থেকে কেউ তাদের ওখানে যোগ দেয় নাই, গুপ্ত সংগঠন ছাত্র শিবির থেকে যোগ দেয় নাই, বাম দল থেকে হয়তো বা 2-1 জন যোগ দিতে পারে। তাহলে এরা লোকগুলা পাইলেন কই? এদের ব্যাকগ্রাউন্ড সাধারণ শিক্ষার্থী আপনি থাকতে পারে না? সাধারণ শিক্ষার্থী, এটার আপনার পার্সেন্টেজটা আপনি যে লিটমাস টেস্ট করেন, তাহলে লিটমাস পেপার টেস্টে আপনার ধরা পড়বে এদের ব্যাকগ্রাউন্ড আসলে কি ছিল। হোস্টেলে ছিল বা হলে ছিল কোনো জায়গায়, কেউ লিক করে নাই, একদিনের জন্য স্লোগান দেয় নাই, একদিনের জন্য ফেসবুকে মুজিব বন্দনা করে নাই, হাসিনা বন্দনা করে নাই, এটা আপনি বাংলাদেশের কোনো মানুষকে আপনি বিশ্বাস করাতে পারবেন না। আর ভাই যে বললেন তার 10 জন মানুষকে সে কন্ট্রোল করতে পারতেছে না, আর তার কয়টা কমিটি আসছে সেটা বাংলাদেশে আমার জানা নাই যে কয়টা কমিটি তারা করতে পারছেন এখন পর্যন্ত। কারণ এই যে বাংলাদেশে যারা ছাত্রলীগ ছিল, নিষিদ্ধ ছাত্রলীগ ছিল, এদেরকেই তো বিভিন্নভাবে পুনর্বাসিত করতেছে। ধরেন দুর্বল ছাত্রলীগ ছিল, যে ছাত্রলীগে ফ্রন্টে পথ পায় নাই, পিছন থেকে পিছনের সারিতে ছিল, তাদেরকে তারা পিক করে হয়তোবা সংগঠনগুলো করতেছেন, হইতে পারে প্রবাবিলিটি। এটা আমি বলতেছি যে সরাসরি শিওর না যে আসলেই ছাত্রলীগ ছিল কিনা। তবে ছাত্রলীগের সাথে অ্যাটাচমেন্ট ছাড়া কেউ হলে ছিল, হোস্টেলে ছিল বা সুবিধা নেয় নাই, এটা পাগলে বিশ্বাস করবে না বাংলাদেশের মানুষ। এই জায়গায় বামপন্থী সংগঠনের ছাত্ররা ছিল, বামপন্থী থাকতে পারে, কিন্তু এখন বাম দলের সবাই যে তাদের দেখে আকৃষ্ট আচ্ছা, হবে এখানে বা just নতুন কোন একটা রাজনীতি। সিম্পল কথা আমি হ্যাঁ, আপনার এটা একটু please উত্তর দিই। বলুন। মানে দৈনিক জনকণ্ঠে 28শে মার্চ ওনার একটা ইন্টারভিউ আছে, সেখানে হচ্ছে উনি বলছিলেন যে যারা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে ভালো আওয়ামী লীগ আছে তারা চাইলে আসলে বিএনপি করতে পারে। তো এটা উনি বলছেন, হ্যাঁ ওনার ইন্টারভিউ আছে, যে লাইভ আছে আমার কাছে। তো উনি এটা বলছিলেন, এবং সমস্যা যেটা হয়েছে যে ওনার যে ফিলোসফিটা এটা আসলে ম্যাসিভ আকারে পুরো ছাত্রদল ইউজ করে। যে আপনি যদি ছাত্রদলে আসেন ছাত্রলীগ থেকে, তাহলে হচ্ছে আপনি গঙ্গা জলে কিংবা হচ্ছে আপনি অন্য কোনো একদম শুদ্ধ হয়ে আসতেছেন। আর আপনি যদি ছাত্রলীগ ছেড়ে অন্য কোথাও যান, তাহলে আপনি আসলে মানে আপনি এখনো ছাত্রলীগে রয়ে গেছেন আপনি, এবং আপনি হচ্ছে এখন পর্যন্ত যে পুরানো ফ্যাসিবাদ আছে সেই ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসেছেন। আপনার ওনার যে সৌরওয়ার্দী মেডিকেল কলেজ, উনি যে মেডিকেল কলেজে আসছেন, সেই মেডিকেল কলেজে ওনার আন্ডারে বা ওনার পেছনে এখন কয়জন ছাত্রলীগের রাজনীতি করে উনি কি সেটা জানেন? আমার কাছে পুরো লিস্ট আছে, আমি চাইলে ওনাকে একজন একজন করে নাম ধরে ধরে বলতে পারবো যে এই ছেলে আপনার সাথে ঘুরে, এই ছেলে ছাত্রলীগের এই পদে ছিল, এই ছেলে এখন আপনার সাথে রাজনীতি করছে। তো সমস্যাটা হচ্ছে যে ওনারা প্রথমত হচ্ছে যে মনে করে আমাদের সাথে যারা রাজনীতি করে, যে 5ই আগস্টের পরে শিক্ষার্থীদের মধ্যে যে পরিবর্তনটা আসছে, যে সবাই এখন রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে। যেমন আমি আগে কোনো রাজনীতি করতাম না, আমি হলে থাকতে পারি না ছাত্রলীগের জন্য, আমি এখন আসছি একটা দলে, আমি রাজনীতি করছি, কিন্তু ওনার চোখে আমিও আজকে ছাত্রলীগ। কারণ হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বললেন হলে ছিলেন না, আপনি তো ক্লিয়ার করলেন তো আপনি হলে ছিলেন না, আপনি নিজে ক্লিয়ার আমি করলেন। আমি শেষ হলে করতে- থাকা অনেকে তো আসলে ছাত্রলীগ হ্যাঁ, করে হলে না, থাকা এমনও এটা বলা এটা আমি যতগুলো দেখেন, ক্যাম্প আছে দেখেন। এনলিস্টেড প্রত্যেকে, এবং প্রত্যেকের ফেসবুক এই- প্রোফাইল আপনি ঘাটেন, আপনি চেক করেন, প্রত্যেকের দেখবেন কোনো না কোনো ভাবে। যেই আমি যেমন হলে সাংবাদিকতা থাকা- বিভাগের শিক্ষার্থী ছিলাম, আমি- আমি আমার হচ্ছে- ডিপার্টমেন্টে একজনও ছাত্রলীগ করে হলে থেকেছে এমন নেই আসলে। মানে আচ্ছা, যেটা ওনার বলছেন, ওনার দিবেন, কথা very good, ওনার বেশিরভাগই কথার এটা জবাব হ্যাঁ, যদি কথা শুনে দিই- আপনি বেশিরভাগই, নিশ্চিত আহমেদের হ্যাঁ। কথা উত্তর আচ্ছা, দেবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি জি, ওনার please। কথাটা আরেকটু ইয়ে করি। আজকে ওনার কথা অনুযায়ী যে হলে যারা ছিল তারা কেউ না কেউ ছাত্রলীগ করেছে, সবাই ছাত্রলীগ করেছে, তার কথা ধরে নিলাম। এবং আপনাকে বুঝতে হবে এই হলে থাকা ছাত্রলীগ করা ছেলেরাই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এই আওয়ামী লীগকে হল থেকে বের করেছে, ছাত্রলীগকে হল থেকে বের করেছে, এবং এই ছাত্রলীগকে দেশ ছাড়া করেছে। আপনি যদি আজকে তাদের অবদান অস্বীকার করেন, তার মানেটা হচ্ছে আপনি সবচাইতে বড় বিশ্বাসঘাতক, এবং আপনি এই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। কখনোই না, আপনার দেখেন, কখনো রাজনীতি করার ইচ্ছে ছিল না, আপনি প্রেক্ষাপটে কেন একটা আপনি- সুসময় আপনি রাজনীতি করতেছে, আপনি আমি- ফ্যাসিবাদ বিরোধী, কেন আপনি বন্দুকের নলের মধ্যে প্রতিবাদ করেন নাই কেন? আপনি আমি নিজে কেন্দ্রীয় ফেসবুক দেখেন, সমন্বয়ক ছিলাম, আমি কেন্দ্রীয় কেন্দ্রীয় সমন্বয়কের সমন্বয়ক আগে আপনি কি করছেন? আমি আপনি কেন্দ্রীয় 5ই সমন্বয়কের- আগস্টের আগে হ্যাঁ, আপনি আমি কি 5ই করছেন? আগস্টের আগে activist আপনার ছিলাম। কেন মনে হলো না আপনি- হাসিনা খারাপ? আপনি তখন আপনি আপনার কেন মনে হচ্ছে আপনার আমি কেন- তখন আপনি হাসিনা বলেন নাই কেন? ছিলাম? আপনার কেন মনে হচ্ছে আমি তো তখন বলি না আমি হাসিনা বলতে, বিরুদ্ধে হাসিনা কথা বলি? প্রতিবাদ করেন নাই কেন? হ্যাঁ, আমি অবশ্যই বন্দুকের প্রতিবাদ নলের করেছি। মুখে আপনি কেন প্রতিবাদ আমি- করেন নাই? আপনার আপনি প্রতিবাদটা বন্দুকের কখনো নলের একটা মুখে আপনি রাজনৈতিক প্রতিবাদ দলের- করেন নাই কেন? আপনার প্রতিবাদটা সবসময় একটা রাজনৈতিক দল আপনি যেগুলো বলতেছেন, বাধ্যবাধকতা নাই। আপনি যেগুলো এই যে অভিযোগ হ্যাঁ। দিলেন তখন তো ঠিকই খুব মুখস্থ বলতেছিলেন, তো কখনো তো বলেন নাই যে আপনার যে সংগঠনে যারা আসছে 5ই আগস্ট বা আমি ধরলাম 1 জুলাই যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তৈরি হলো, 1 জুলাইয়ের আগে তাকে ব্যাকগ্রাউন্ড কি ছিল? হ্যাঁ, তারা আপনি- ছাত্রলীগের ছিল, যে তারা কি হ্যাঁ, জন্য আসছে? ছিল, হ্যাঁ, ছিল। কিন্তু তারা প্রতিবাদ করছে দেখে আপনি তারা এখন ভালো মনে করতেছেন, ধরলাম। হ্যাঁ। নেগেটিভ তো এইটাই, আপনি তো হ্যাঁ। এইটাই বলতে আচ্ছা, চাচ্ছেন না, 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 যে আপনি তো এইটাই বলতেছেন আচ্ছা, যে আপনি প্রতিবাদ just করেছে। এটা চিন্তা করেন। হ্যাঁ, না, 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 আমার কথা খুবই সিম্পল। আপনার যেই ছেলেটা ছাত্রলীগ করছে, যেই ছেলেটার কোনো ফৌজদারি অপরাধ আছে, তাকে কি আমি সেফগার্ড দিচ্ছি? এখন আপনার আমি কি বিষয়টা তাকে সেফগার্ড এখন দিচ্ছি? আপনাদের আমি মানুষ তাকে কয়টা? সেফগার্ড দিচ্ছি না। আপনার মানুষ আমার কয় মানুষ সদস্যের 10 কমিটি? জন, আমার মানুষ যদি 10 জন 10 হয়, জনের মধ্যে তো আপনার চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে, তাহলে আপনার পার্সেন্টেজ কত? 10 জনের আপনার- মধ্যে তো 10% হয়ে যায়। আমরা ধরলাম 10 জন মানুষ, তার মধ্যে একজন চাঁদাবাজ, তাহলে তো আপনার 10% হয়ে গেল। তাহলে আপনি- 10% আপনার সংগঠনের 10% লোকই তো করাপ্টেড। তাই তো হইতেছে দাঁড়াইতেছে হ্যাঁ, আপনার জন্য। না, না, আপনি আমার শুরুতেই আপনি সংগঠনে- দমন করতে পারতেছেন, নতুন বাংলাদেশ কেমনে দেখবেন আপনি? আপনি যে স্বপ্ন নিয়ে করছিলেন, সেই স্বপ্নই তো আপনার হচ্ছে না।
আপনি এখন না আমি হচ্ছে একটু সঞ্চালনা করার সুযোগ দেন, সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যদি আমি একটু স্টিক করি, অনেকক্ষণ ধরে আলোচনা করছিলেন, ছোট্ট করে যদি বলেন যে শিক্ষকের উপর কেন হামলা করতে হলো ছাত্রদলের? ওইটা আসলে যে আমাদের নেগেটিভ ন্যারেটিভটা তৈরি করা খুব সহজ। আপনি কোনো একটা জিনিস ভাইরাল করা সহজ, কিন্তু পরবর্তীতে যদি ক্ষমাও প্রার্থনা করে যে এই জিনিসটা সত্য না, অসত্য, মিথ্যা, তার আগেই ম্যাসিভ আকারে এটা চলে যায় আপনার মিডিয়াতে। আপনি দেখবেন প্রত্যেকটা বিষয় কোনো কিছু হয়তো বা ছাত্রদল জড়িতও না, কিন্তু সেই জায়গায় তাদেরকে ম্যাসিভ আকারে নিয়ে যায়। আপনি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সেখানে সরাসরি তার ভিসিকে বলতেছে যে আপনাকে আমরা নিয়োগ দিয়েছি, আপনি আমাদের কথা শুনবেন, সরাসরি বলতেছে। এরকম কোনো কিছু আপনি দেখছেন যে আমাদের কোনো ভিসির সাথে কোনো কিছু এই ধরনের আচরণ? আমি আপনার অন্য সংগঠন, অপরাপর সংগঠনের কথা বললাম, কিন্তু জগন্নাথের এই বিষয়টা এখানে ফ্রেমিং আছে কিছুটা। এই জিনিসটার আপনার জাস্টিফিকেশন ছাড়া, যে আমাদের যে ভাই বললেন যে ওই বিষয়টা আসলে যে তার লিটমাস পেপার টেস্টে যে আসলে খারাপ ছাত্রলীগ ছিল কিনা, হলের যদি কাউকে টর্চার করে থাকে সেটা তো বলতে পারবে ওই ক্যাম্পাসের যারা, তারা বলতে পারবে। সেই জায়গায় হয়তোবা তার আশপাশে যারা তাকে সেভ করতে গেছে সেই বিষয়টা হইতে পারে, কিন্তু রাষ্ট্র কাউকে দায়িত্ব দেয় নাই। সেই জায়গায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি কোনোভাবেই প্রত্যাশিত না এই জায়গাটায়। মুদাসসির, আপনি কিছু এই বিষয়ে আচ্ছা, বলবেন আমি কিনা? ছোট আসলে করে বলবেন, এখানে যেহেতু আপনারা দুজন মিলে অনেক সময় নিয়ে নিয়েছেন। যেখানে ছিলাম সেটা হচ্ছে যে দেখেন, আজকে ওনাদের যে বক্তব্য, ওনাদের যে আইডিওলজি, যে ফিলোসফি, ওনাদের দলে আসলে সে আসলে খুবই পুতপবিত্র হয়ে যায়। তিনি আজকে যে অভিযোগটা এনেছেন যে আমার দলে একজনকে পাওয়া গেছে, বিষয়টা হচ্ছে আমার দলে একজনকে পাওয়া যাওয়ার পরে আমি সেখানে কি অ্যাকশনটা নিয়েছি। আপনি আজকে আপনার দলের এতগুলা খুন হওয়ার পরে আপনি সেখানে কি অ্যাকশন নিয়েছেন? আপনি এখন পর্যন্ত সেটা বন্ধ করতে পেরেছেন কিনা? আপনার হাইকমান্ড টোটালি একটা ফেলিওর। আপনার হাইকমান্ড আপনাকে কন্ট্রোল করতে পারে না। আপনার তৃণমূলকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি হচ্ছে আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিটিগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন না। কিন্তু আপনার কাছে আজকে ইস্যু হয়ে যাচ্ছে কি, আমার হচ্ছে সংগঠনে যেই ছেলেটা হচ্ছে আন্দোলন করে উঠে আসছে, যেই ছেলেটা হচ্ছে এত বড় একটা আন্দোলনে সে হচ্ছে সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে, যেই দিন হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়, যেই ছেলেটা এতদিন ছাত্রলীগ করছে, ছাত্র বাধ্য হয়ে মিছিলে গেছে, সেই ছেলেটা যখন ছাত্রলীগের নেতাদেরকে হল থেকে বের করে দেয়, সেই ছেলেটা কিন্তু খুব ভালো করে জানতো যে এই ক্যাম্পাসে ছাত্রলীগ থাকলে সে কোনোদিন আর ফিরে আসতে পারবে না। এটা হচ্ছে তার ক্যাম্পাসের লাস্ট দিন। 17 তারিখ যখন হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়, তখন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলে জানতো যে হয়তো সে আর কোনোদিন ফিরতে পারবে না। ওর কাছে তখন একটাই অপশন ছিল, সেটা হচ্ছে ডু অর ডাই। এবং সে খুব ভালো করে জানতো যদি এই শেখ হাসিনা যদি না পড়ে, তাহলে হচ্ছে তার জীবন এই ছাত্রলীগের যারা আছে এরা হচ্ছে তারা রাখবে না, তাকে হচ্ছে ঠিকমতো সার্ভাইভ করতে দিবে না, সে ক্যাম্পাসে এসে তার সার্টিফিকেট করতে পারবে না। এবং সেই জায়গা থেকে তারা হচ্ছে এই আন্দোলনটাকে পুরোটাকে নেতৃত্ব দিয়ে তারা হচ্ছে শেষ পর্যন্ত নিয়ে গেছে। এবং এখন 5ই আগস্টের পরে একটা ছেলে আন্দোলনের সহ সমন্বয়ক ছিল, সেই ছেলেটাকে আপনি বলতেছেন এই ছেলে তো আগে ছাত্রলীগ করছে 5 বছর আগে, এই ছেলে তো ছাত্রলীগের একটা প্রোগ্রামে গিয়ে স্লোগান দিছে। আপনার কাছে ওই ছেলেটার অন্য কোনো কিছু আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না, কিন্তু আপনার হচ্ছে ওই ছেলেটা কোথায় স্লোগান দিছে, ওই ছেলেটাকে হলে বাধ্য হয়ে ছাত্রলীগ করা লাগছে, এই জন্য আপনি তাকে আজকে দোষ দিচ্ছেন। আজকে আপনি যাদেরকে টার্গেট করা হচ্ছে আমাদের সংগঠনে, এরা সবাই এই বিপ্লবের সম্মুখ সারিতে ছিল। কিন্তু আপনাদের এই প্রসেসটা কি আসলে রিকনসিলিয়েশন প্রসেস যেটাকে বলা হচ্ছে? এখানে আমরা তো মানে আমি এই প্রশ্নটা কেন করছি, কারণ হচ্ছে যে অনেক বেশি আমরা যখনই আমাদের মতের বিরুদ্ধে চলে যাচ্ছে, বিশেষ করে অনেক সেন্সিটিভ ইস্যুতে, তখন আমরা কিন্তু একজনকে গালি দেওয়ার ক্ষেত্রে, আগে যেমন জামাত শিবির বলে বিএনপি বা দুঃখিত আওয়ামী লীগ গালি দিতে পছন্দ করতে, এখন ফ্যাসিবাদের দোষর বলে গালি দিতে পছন্দ করে। সেই ক্ষেত্রে আসলে এই ফাইন লাইনটা কোথায় আমরা নির্ধারণ করব? এই উত্তরটা আমি হচ্ছে দেই। সেটা হচ্ছে দেখেন, আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরে একসময় এই রাজাকার ট্যাগ ইউজ করে করে কিন্তু মানুষজনকে হচ্ছে কিভাবে তাদেরকে হচ্ছে এক ধরনের অপারেশন চালানো হয়েছে, তাদেরকে হচ্ছে কোনো ধরনের রিকনসিলিয়েশনের সুযোগ দেওয়া হয় নাই। ধরেন কেউ আছে বিভিন্ন টাইপের অপরাধী আছে, কেউ হচ্ছে শুধুমাত্র ক্ষমা চেয়ে সেখানে পার পাওয়া যেত, কিংবা হচ্ছে কারো হচ্ছে জেল হওয়া দরকার ছিল, কারো ফাঁসি হওয়া দরকার ছিল। এই রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যায় নাই। আমাদের প্রথম থেকেই আমাদের যেটা কথা ছিল সেটা হচ্ছে যারা ছাত্রলীগ করছে, যারা এই অভ্যুত্থানের সাথে ছিল, পূর্বে কোনো ফৌজদারি অপরাধ নাই, তাদেরকে হচ্ছে একটা সেফগার্ড দেওয়া হোক। কিন্তু যারা আগে অপরাধ করছে তাদেরকে অবশ্যই সেই অপরাধের জন্য শাস্তি পাইতে হবে। কিন্তু আজকে ছাত্রদল যে পলিসিটা আমাদেরকে দেখায়, সেখানে আপনার রিকনসিলিয়েশনের কোনো অপশন নাই। আমি ছাত্রদলের আরেকজনের সাথে আরেকটা টকশোর পরে যখন তাকে জিজ্ঞাসা করলাম যে ছেলেটা ছাত্রলীগ করছে আগে, কিন্তু তার কোনো ফৌজদারি অপরাধ নাই, সে এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করছে, সে কি আর রাজনীতি করবে না?
তাদের পক্ষ থেকে বলা হলো, তিনি আমাকে উত্তর দিলেন যে না, ওই ছেলে কেন রাজনীতি করবে, ওই ছেলে সে হচ্ছে পড়ালেখা করবে, সে চাকরি করবে। তার মানেটা হচ্ছে তারা আজকে সরাসরি রিকনসিলিয়েশনের সুযোগ না দিয়ে তাদেরকে আইসোলেট করতে চায়, তাদের যে রাজনীতির অধিকার আছে সেই অধিকারটা খর্ব করতে চায়। কেউ যদি আজকে ফৌজদারি অপরাধ করে, জি, আমি তাকেও তো এই আপনি প্রসঙ্গে আপনি ঠিক উত্তর দিবেন এভাবে, এই কথাটার উত্তর দিবেন যে তাহমিদ অভিযোগ করছিল যে আপনারা আসলে রিকনসিলিয়েশনের পক্ষে না, এবং তাহমিদ যে মানে তাহমিদ বা বাকছাস যে পদ্ধতিতে রিকনসিলিয়েশন করতে চাচ্ছে সাবেক ছাত্রলীগারদের, সেটার পক্ষে আপনারা কেন না? না, বিষয়টা হচ্ছে কি, আমাদের বিএনপির যে নতুন সদস্য সংগ্রহ আর নবায়নে হচ্ছে, সেখানে স্পেসিফিক করে একটা পয়েন্ট আছে, সেটা আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত, যে সরাসরি আওয়ামী লীগের পদে যারা ছিল এরা কোনোভাবে বিএনপিতে সদস্য হতে পারবে না। ফার্স্ট, মানে একদম কোট করা কথা। সেই জায়গায় এটি এই 7 দিন আগে এটি সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত। আর উনি যেটা বললেন, ওনার কথার মধ্যে কিন্তু আমি জনকণ্ঠে যে ইন্টারভিউটা দিয়েছি এটার মধ্যে আছে, উনি যেটাকে ব্যাখ্যা করতেছেন যে ভালো ছাত্রলীগ কেন করতে পারবে না, ভালো ছাত্রলীগের সংজ্ঞা কি, যার ফৌজদারি কোনো মামলা ছিল, অপরাধ ছিল না। ভাই যে বললেন যে সহসমন্বয়ক, তার কি অতীতে কি, সে কি পরিমাণ টর্চার করেছে, হ্যারেস করেছে, তার কি ব্যাখ্যা আছে কিনা, আদৌ আমার সাথে থাকলে আমার সহসমন্বয়ক হলে হালাল, অন্য কারোর সাথে গেলে হারাম, এরকম কোনো বিষয় আছে কিনা। কারণ আমাদের নিজেদের, যার নিজের ঘরে লোক নাই, তার তো বাইরে থেকে ধার কর্জ করে লোক আনতে হবে। আমরা তো ভাই স্বাবলম্বী। আর আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে আমাদের কাছে কোয়ালিটি ম্যাটার্স, নট কোয়ান্টিটি। সেই জায়গায় আমরা, আমাদের লোক কমতেছে না। আপনি দেখেন যে এখানে আমাদের পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের একটা কমিটি, সেটা 21 সদস্যের, এর মধ্যে 14 জনের কমিটিতে এদের হলো ছাত্রলীগের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ছবি টবি পাওয়া গেছে। ওই কমিটি স্থগিত করে দেওয়া হয়েছে। পাবনা মেডিকেল অ্যান্ড ছাত্রদলের কমিটি স্থগিত। আপনার রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক, তার হচ্ছে ওই জায়গায় তার ছবি পাওয়া গেছে, সে নির্বাচনী প্রচারণার একটা দায়িত্বে ছিল, কোনো পদে ছিল না, তার পদ স্থগিত করা ভেরি হয়েছে। গুড। আপনারা যেহেতু ছাত্রলীগ পেলে মানে কমিটি স্থগিত করছেন, কিন্তু আমরা যেটা দেখলাম যে খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা, যেটি মিটফোর্ড হাসপাতালের সামনে হচ্ছে। আপনি মেডিকেল স্টুডেন্ট, মিটফোর্ড হসপিটালের সামনে একজনকে পাথর মেরে হত্যা করেছে, সেখানেও ছাত্রদলের 2 জন ছিল এবং 2 জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই কমিটিকে আপনারা পুরোপুরি মানে একদমই কমিটিকে অব্যাহতি দিয়ে দিয়েছেন। এখানে হচ্ছে কি যে অপরাধের তো একটা নিজস্ব সংজ্ঞা আছে। অপরাধ হলে এমন একটা কাজ বা আচরণ যা শাস্তিযোগ্য অপরাধ। এখন যখন সে মনে করে যে শাস্তি শিথিল, শাস্তি হচ্ছে না, আমাকে পুলিশ ধরবে না, এ ধরনের কালচারে মানুষের সাইকোলজিক্যালি যে প্রবলেমটা, সেই জায়গায় কোনো মানে এটা রাজনৈতিক দলের না, বিষয়টা হলো ব্যক্তিগতভাবে অপরাধী এই জায়গায়। আপনি যেটা বলছিলেন যে আপনারা দল হিসেবে স্বাবলম্বিতার দিক থেকে আসলে অপরাধও কি আপনারা স্বাবলম্বী কিনা? না, কখনোই না। অপরাধকে আমরা কোনোদিন পেট্রোনাইজ করি নাই। আপনি 5ই আগস্টের পরে আমাদের 6000-এর উপর লোক হয়েছে, বহিষ্কার হয়েছে। পার্সেন্টেজে আপনি ধরলেন 6000 লোক, কত হবে? 0.01%, 0.0203, এর বেশি পার্সেন্টেজ না। একটা বড় ফ্যামিলি, আপনার বললাম, বড় ফ্যামিলি হইলে আপনার কন্ট্রোল করতে, সামাল দিতে, আপনার ক্লাসে যখন 100 স্টুডেন্ট থাকবে, পিছনের সাইডে দেখবেন ওরা সাইড টক করতেছে, দুষ্টামি করতেছে, লোক বাড়তেছে। আর যেখানে 10টা স্টুডেন্ট, তারা কিন্তু কন্ট্রোল করা সহজ হয়। তা আমরা চেষ্টা করতেছি এদেরকেও পলিটিক্যাল নর্মসের মধ্যে নিয়ে আসার জন্য। আমাদের গতকালও আমাদের শহীদ পরিবারের সাথে ছাত্রলীগ, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি বলেছেন যে আমরা তো গভর্নমেন্ট না রে ভাই, এটা তো বুঝতে হবে। ফুটবল খেলায় আপনি 2 খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ হয়েছে, রেফারি হলো দায়িত্বশীল, আপনি সাইডের দর্শকরা যে আপনি বললে হবে, আমাদেরকে বললে হবে, কি বিষয়? সেইখানেও কিন্তু আবার অনেক মবের চর্চা হচ্ছে। আমরা দেখলাম ইন্টেনশনালি অনেক মব সৃষ্টি হচ্ছে এই বিষয় নিয়ে। আমরা সরাসরি আজীবন বহিষ্কার করেছি। আমরা কি করব এখন, আপনি আমাদেরকে বলেন। আমরা বলছি যে সরাসরি এদেরকে দ্রুততর সময়ের মধ্যে অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ লেভেল থেকে। আপনি তাহমিদ, আপনার কাছে প্রশ্নটা হলো যে আপনারা যেদিন প্রথম দল ঘোষণা করেছিলেন, মানে আত্মপ্রকাশ করেছিলেন, সেদিন আপনারা হাতাহাতি মারামারি দিয়ে দলের আত্মপ্রকাশ করেছেন। এবং আপনারা আত্মপ্রকাশ করে সেখানে আমরা দেখলাম যে নারীদের উপরেও হামলার ঘটনা ঘটেছে, এবং আপনাদের দলের মধ্য থেকেই একজন আসলে পরবর্তীতে পদ নিয়ে সম্ভবত মনোমালিন্য হয়, ছেড়ে দিয়ে এনসিপিতে যোগদান করে, এনসিপি ছেড়ে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন আহ্বায়ক হয়েছেন। মানে আপনারা তো শুরুটাই আসলে খুবই বাজেভাবে করেছেন, তো আপনারাও আসলে কি পরিবর্তন আনলেন? প্রথম প্রশ্নে যদি ফিরে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি আমার আমার প্রশ্নে যাওয়ার আগে, প্রশ্নের উত্তর দেওয়ার আগে হচ্ছে একটু ওনার থেকে বলি আর কি। ধরেন উনি চাচ্ছেন যে চাঁদাবাজি কন্ট্রোল করতে, কিন্তু উনি হচ্ছে চাঁদাবাজির মূল যে কারণটা, সেই জিনিসটা উনি বুঝতেছেন না। সেটা হচ্ছে আজকে ওনার দলের ইকোনমিক পলিসি কি। ওনার দলে আমরা যদি দেখি, একদম জিয়াউর রহমান যখন হচ্ছে দল প্রতিষ্ঠা করেন, তখন যেরকম হচ্ছে তার বিভিন্ন মন্ত্রীদেরকে, বিভিন্ন জনকে হচ্ছে কোটা দিয়ে দিত যে তুমি অমুক ব্যবসায়ী থেকে এত লাখ টাকা এনে দাও,
বা হচ্ছে তুমি অমুক জায়গা থেকে এত টাকা ম্যানেজ করে দাও, এভাবে করে যেমন ওনাদের ইকোনমিক পলিসিটা ছিল এখনো ঠিক একইভাবে আছে। এখনো ওনাদের ইকোনমিক পলিসিটা হচ্ছে চাঁদার বইপত্রে পড়ছেন যে এরকম এটা মহিউদ্দিন মোহাম্মদের বই, বিএনপি সময়ের মধ্যে রেফারেন্স সহ আছে, আপনি দেখে নিতে পারেন। সে কি মানে আদর্শ রেফারেন্স সহ আছে, বলেন দেখে নিন, সমস্যা নেই। সমস্যা তো আমাদের 4 মিনিট আছে, 2 মিনিট বিএনপির হচ্ছে পলিসি থেকে, এবং আপনি যদি এখনো দেখেন যে চাঁদাবাজিটা কেন হচ্ছে, কারণ হচ্ছে আপনার পার্টি চালানোর জন্য লাগবে, আপনার কাছে কোনো দৃশ্যমান ইকোনমিক পলিসি নাই, আপনি দল কিভাবে চালাবেন, ছাত্র দল কিভাবে চলবে, কোনো কিছু ঠিক নাই, আপনার ফান্ড কোত্থেকে আসছে ঠিক নাই। তো এইগুলো যখন থাকে তখন আপনার এই চাঁদাবাজির জায়গাটা খুবই স্বাভাবিক। এবং উনি আজকে বললেন যাদের ছাত্রলীগের পদ ছিল তাদেরকে হচ্ছে ওনারা রাখতেছেন না, ওনার দলে হচ্ছে ওনার ক্যাম্পাসে সুদীপ্ত পাল আছে, যিনি আগে ক্যাম্পাসে ছিল। আপনি আপনারটা ব্যাখ্যা দেন, আপনি মারামারি করলেন যে শুরুতে জন্মগ্রহণকালী, আপনি ওটা ব্যাখ্যা দেন, 2 মিনিট শেষ হয়ে যাবে আমার ইয়া করতে। ওনার দলের ভিতরে ছিল, আপনারটা ব্যাখ্যা দেন। আমি উত্তর দিচ্ছি, আপনারটাও আপনি বলছেন, আমারটা সমস্যা না, আপনি আমারটা সব বলে দেন, আমারটা সব বলে দেন, সমস্যা নেই। আপনি বলেন, হ্যাঁ আপনি আপনার ব্যাখ্যা করেন। তো ওনাদের দলের ভিতরে কিন্তু আছে এবং ওনার নিজের ক্যাম্পাসেই আছে, যারা হচ্ছে আগে ছাত্রলীগের পদে ছিল ওরা এখনো আছে। এবং লাস্টে যেটা বলছেন যে হচ্ছে আমাদের এখানে যে সমস্যাটা হয়েছিল, এই সমস্যাটা ছিল মেইনলি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মহানগরের যেটা, এখন এখানে একটা বিষয় হচ্ছে যেটা পলিটিক্যাল কনসাসনেস, একটা আহ্বায়ক কমিটি কখনো আসলে মানে আহ্বান করা হয়, যেটা সিম্পল ফিলোসফি, যেটা আহ্বান করা হবে, কয়েকজন মিলে একটা দল গঠন করবে, যাদেরকে আহ্বান করা হবে, যারা আগ্রহী তারা সেখানে আসবে। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, একটা মিস ইনফরমেশন ছড়ানো হয়েছিল যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে এখানে বাদ দেওয়া হয়েছে, অথচ প্রাইভেট ইউনিভার্সিটি রাখার কথা ছিল 20 জনকে, সেখানে হচ্ছে 35 জনকে রাখা হয়েছিল। এবং সেটার পরে যে প্রাইভেট ইউনিভার্সিটি যেসব স্টুডেন্টরা এই ভুল বোঝাবুঝির কারণে এখানে এক ধরনের সংঘাত হয়েছিল, তারাই কিন্তু পরবর্তীতে আমাদের সংগঠনে এখন কাজ করছে এবং তারাই কিন্তু এখন নেতৃত্বটা দিচ্ছে। এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাকে আপনি মনে করেন, যদি এটা মনে করেন যে এটা পুরানো সংঘাতের রাজনীতি, আমি বলবো যে এটা টোটালি না, কারণ সেখানে একটা সংঘাত হয়েছিল এবং সেই সংঘাতের পরে আমরা আবার একই টেবিলে বসেছিলাম, একই টেবিলে বসে আলোচনা করে সেই সমস্যাটাকে সমাধান করেছিলাম, এবং আমরা এবং এখন একই সাথে রাজনীতি করি একই টেবিলে বসে, যেটা হচ্ছে আমরা ককটেল ফুটানোর মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে দেখি। 1.5 মিনিট মতো সময় আছে, যে অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে করছিল, আপনারা আসলে ইকোনমিক মডেলটা কি, আপনারা সেই মানে সেই আপনি যদি চাঁদাবাজির থেকে বেরোতে পারছেন, ভাসানীর আমল থেকে শুরু করেন, সেখানে যারা তার পার্টিতে ওই সময় বড় বড় জমিদার ছিল তারা হইলো তখন ডোনেশন দিত। এখন এই যে ধরেন ইয়েতে এনসিপি যারা করতেছে তাদের মনে হয় 12.5 লাখ টাকা জমা হয়েছে বা ইয়েতে। আমাদের নিজস্ব আলাদা ফান্ড আছে, আমাদের প্রত্যেকটা সদস্য সংগ্রহ ফর্মের 20 টাকা করে দাম, আর প্রত্যেকটা আমাদের ছাত্র দলের 10 টাকা করে দাম। আমরা সদস্য ফর্ম সংগ্রহ ফর্ম সব বিক্রি করতেছি এবং প্রপার ওয়েতে আমরা এই ফান্ডগুলা পার্টির কাছে জমা দিচ্ছি। তারপরেও ডোনেশনের যে বিষয়টা, তাহলে আপনি ভাষা নিরো, তাহলে আপনি বলেন ফ্রেমিং করেন যে মহিউদ্দিন আহমেদ যে বইটা বিএনপি সময় ওখানে আপনি ভাষা মিলে তাহলে বলেন যে উনি কেন ওই ফান্ড নিল। ঐতিহাসিকভাবেই যদি কেউ ফান্ড দেয় দলকে ভালোবেসে, কিন্তু আমরা কার কাছ থেকে নিচ্ছি, এমন একজন ব্যবসায়ী ছিল যে করাপ্টেড বা লীগের দোসর, তার টাকা পরবর্তীতে ফেরত দেওয়া হয়েছে। আমাদের বন্যার একটা ফান্ড ছিল, কিন্তু এই যে বন্যার কথা বলে যে দুর্নীতির একবারে মহাসাগর খুলে বসছিল গতবার টিএসসিতে, সবাই যে আস্থা নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে যে আমার টাকাটা ঠিক জায়গায় চলে যাবে, টিএসসির এই টাকার হিসাব হাজারবার দেওয়ার পরেও লিগের যে ন্যারেটিভ, ওই ন্যারেটিভ থেকে ছাত্রদল আসলে আপনি তাহলে ওই সাইকোলজি তো আপনার ওটার মধ্যে আছে, আপনি তো থেকে বাইরে পারেন না। সাধারণ শিক্ষার্থী ছিলেন তখন কি করছেন আপনি? আপনার তো এই জন্য তখন আপনাদের কিছু করেন না। আরে ভাই আপনি দেখেন, আপনি আমাদের দেখে অজস্রিয়া দেখেন, আপনি দেখেন আপনার, আরে ভাই আপনি সমন্বয়ক ছিলেন, আপনাকে আমরা সাপোর্ট দিছি না, তাই বলে কি আপনার গাড়ির ড্রাইভার কি গাড়ির মালিক হয়ে যাবে? আপনি গাড়িতে আমরা ড্রাইভার হিসেবে আপনাকে দিছি যে আপনি চালকের শক্তি থাকে, কিন্তু আপনি কি আমার গাড়ির মালিক? এখন আপনি কি আমার গাড়ির মালিক তো না রে ভাই? আপনি দেখেন প্রত্যেকটা আমাদের কি মামলা আছে, আমার আপনার মামলা ছিল, আমি আরেস্টের মুক্তি পেয়েছি, আপনি আরেস্টের মুক্তি, আপনি জানেন না রে ভাই আপনার মামলা কি? আপনি চুপ করবেন, আপনি কোনদিন আপনি তো নিজে আপনি ব্যক্তি আক্রমণ করেন, আপনি নতুন জন্মগ্রহণ করছেন, আপনার সাথে আপনি ভাই নতুন জন্মগ্রহণ করছেন, আমরা নতুন আমি কত বছর ধরে রাজনীতি করি, আপনি জানেন, আপনি তো জানেন না রাজনীতি ক্যারিয়ার, আপনি এসে আপনি তো জানেন না যদি কেন আমি এমসিপিএস অধ্যয়ন করতে, আপনি তো নতুন, আপনি আগে লিগের ইয়েতে তোয়াজ করতেন, এখন আপনি অন্য কোনো কিছু ইয়ে করতেছেন, আপনি তো বেসিক্যালি তাই বলতেছেন, আপনি তো লিগের তোয়াজ করছেন আগে, এখন তো আপনি এসে নতুন করে ইয়ে করছেন, বিষয়টা তাই মনে হচ্ছে আপনার কাছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, কথাগুলো স্পষ্টভাবে কিছুই আসলে শোনা গেল না, তারপরে দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে, শুভরাত্রি।